আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি ফিনান্স ও ব্যাংকিং এর টাইপ ভিত্তিক বহু নির্বাচনী ক্লাসে। আমরা আজকের এই ক্লাসে আলোচনা করব আমাদের ফিনান্স ও ব্যাংকিং বইয়ের চতুর্থ অধ্যায়, আমাদের যেই অর্থের সময় মূল্য নামে যে অধ্যায়টি রয়েছে সেই অধ্যায়ের টাইপ 3-র বেশ কিছু বহু নির্বাচনী প্রশ্ন। আমরা টাইপ 3 বর্তমান মূল্য ও বার্ষিক বাট্টাকরণ এই বিষয়ের উপরে আমরা সাজিয়েছি এবং এই পর্বে আমরা আসলে আমাদের 75 থেকে 91 সিরিয়ালের যেই বহু নির্বাচনী প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমাদের প্রশ্নে কি বলা রয়েছে আমরা দেখি। সবার প্রথম আমরা চলে যাব 75 নাম্বার প্রশ্নে। প্রশ্ন নাম্বার 75 দেখি কি বলেছে। আমাদের প্রশ্নে আমাদেরকে বলেছে যে যদি সুদের হার 10% হয় তবে 5 বছর পরের 1 লক্ষ টাকার বর্তমান মূল্য কত। আমাকে কি বের করতে হবে? পিভি বের করতে হবে, তাই না? মনে রাখবা পিভি বা প্রেজেন্ট ভ্যালু, এটা বের করার সূত্র হচ্ছে এফবি ডিভাইডেড বাই 1 প্লাস আই টু দি পাওয়ার এন। এটা হচ্ছে আমাদের সূত্র। আমরা সূত্রের মধ্যে যদি মান বসাই, আমাদের এফবি দেওয়া আছে কত? 1 লক্ষ টাকা। 1 2 3 4 5 1 লক্ষ টাকা ডিভাইডেড বাই 1 প্লাস আই। আই মানে কি? সুদের হার। সুদের হার কত পার্সেন্ট? 0.1। 0.10। কত বছরের জন্য বলছে? 5 বছরের জন্য। তাহলে উপরে হচ্ছে 5। আচ্ছা, তাহলে দেখো ভাইয়া 1 2 3 4 5, নিচে কি হবে? নিচে হবে হচ্ছে 1 যোগ 0.10 টু দি পাওয়ার 5। তাহলে এখানে আমার আসে হচ্ছে 1.61051 ভাগ করে দিই ভাইয়া। আমরা এখানে ভাগ করে দিচ্ছি 1 লক্ষ ভাগ 1.61051 ভাগ করে দিলে আমাদের এখানে আসতেছে কত? আসতেছে হচ্ছে 62,092। 62,092 কোথায় আছে ভাইয়া? এই যে দেখো গ নাম্বারে। তাহলে আমাদের 75-এর উত্তর হচ্ছে গ। শুধুমাত্র সূত্রটা মনে রাখা লাগবে। সূত্র মনে রেখে সূত্রের মধ্যে মান বসায়া ক্যালকুলেশনটুকু করতে পারা লাগবে, তাইলেই হবে। এরপরে বলেছে দীর্ঘমেয়াদী প্রকল্প মূল্যায়নের ক্ষেত্রে নিচের কোনটি গুরুত্বপূর্ণ? দীর্ঘমেয়াদী প্রকল্প মূল্যায়নের ক্ষেত্রে অর্থের বর্তমান মূল্য নির্ধারণ করাটা জরুরি। তার কারণ আমি একটা দীর্ঘমেয়াদে টাকা বিনিয়োগ করার পরে ওই বিনিয়োগ ক্ষেত্র থেকে ভবিষ্যতে যত টাকা পাবো, ওই ভবিষ্যতে প্রাপ্ত অর্থটা আমার বর্তমানে ব্যয়কৃত অর্থের চাইতে বেশি না কম, এটাকে বর্তমান মূল্যে কনভার্ট করে আমার দেখা লাগবে। অর্থাৎ মনে করো আমি যে কোনো একটা প্রকল্পের জন্য 80 টাকা খরচ করতে চাই। আমাকে বলা হইল যে আমি 5 বছর পরে ওই প্রকল্প থেকে 800 টাকা পাবো। আমার কাজ হচ্ছে এই 800 টাকা, এটা তো আমার ফিউচার ভ্যালু, তাই না? ভবিষ্যৎ মূল্য। এই 800 টাকার প্রেজেন্ট ভ্যালু কত? প্রেজেন্ট ভ্যালু কি আমার বর্তমানে ব্যয়িত অর্থের চাইতে বেশি নাকি কম নাকি সমান? এই জিনিসগুলো যাচাই বাছাই করতে হবে। এরপরে গিয়ে আমরা আসলে প্রকল্প মূল্যায়নে একটা সিদ্ধান্ত যেতে পারবো, তাই না? প্রতি বছর ভবিষ্যৎ সুদ আসলকে সুদের হার দিয়ে ভাগ করলে কি পাওয়া যায়? খেয়াল করো, আমাদেরকে কি বলছে? প্রতি বছর ভবিষ্যৎ সুদ আসলকে আমরা যদি সুদের হার দিয়ে ভাগ করি তাহলে আমরা কি পাবো? আমরা পাবো হচ্ছে বর্তমান মূল্য। ভাই আমরা কি পাবো? আমরা পাবো হচ্ছে বর্তমান মূল্য। চলে যাব প্রশ্ন নাম্বার 78। 78 নাম্বার প্রশ্নে কি বলা আছে আমরা একটু দেখি। বলা আছে জনাব হাফিজ 5 বছর পর 10 লক্ষ টাকা পাওয়ার আশায় জনতা ব্যাংকে কিছু টাকা জমা রাখতে চাইলেন। ব্যাংক তাকে মাসিক 12% চক্রবৃদ্ধির প্রস্তাব দেয়। 12% মাসিক 12% চক্রবৃদ্ধির প্রস্তাব দেয়, তাই না? আচ্ছা, আমাকে বলছে জনাব হাফিজকে বর্তমানে কত টাকা জমা রাখতে হবে, তাই না? পিভি বের করতে বলছে। ভাই কি বের করতে বলছে? পিভি সূত্র কি? এফবি ডিভাইডেড বাই 1 প্লাস আই ডিভাইডেড বাই এম এন ইন্টু এম। দেখো এখানে এম কেন আসলো? তার কারণ এখানে বলেই দিছে
মাসিক 12% চক্রবৃদ্ধি, যেহেতু চক্রবৃদ্ধি আছে, চক্রবৃদ্ধি থাকলে যেখানে যেখানে আই থাকে ওইখানে এম দ্বারা ভাগ করতে হয়, যেখানে যেখানে এন থাকে ওইখানে এম দ্বারা গুণ করতে হয়। ওকে, ভালো কথা। আমরা আসো সূত্রের মধ্যে মানটা বসাই। এই সূত্রের মধ্যে আমরা মানটা বসাই ভাইয়া। ভবিষ্যৎ মূল্য কত? 10 লক্ষ। 10 লিখে 1 2 3 4 5টা শূন্য। তারপর হচ্ছে সূত্রের 1 আই কত পার্সেন্ট ভাইয়া? কত পার্সেন্ট বলছে? 12%। 0.12 এম বলছে মাসিক চক্রবৃদ্ধি, তাহলে এম এর মান হচ্ছে 12। ভাইয়া মাসিক চক্রবৃদ্ধি মানে কি? এম এর মান কত? এম এর মান হচ্ছে 12। এরপর হচ্ছে এন কত বছর? এন হচ্ছে দেখো 5 বছর। 5 × 12। ওকে, এরপরের টুকু আমরা করি। উপরে 1 2 3 4 5 6 10 লক্ষ থাকবে। এরপরে আমরা কি করব ভাইয়া? এরপরে নিচের এই কাজটুকু আমরা করে ফেলি, একবারে করে ফেলতে পারলে ভালো। 0.12 ডিভাইডেড বাই 12 যোগ হচ্ছে 1, তাহলে হচ্ছে 1.01 1.01 ইন্টু 5 12 60, 5 12 60। তাহলে এখানে আমার আসে হচ্ছে 1.81696 এরকম করে অনেকগুলো সংখ্যা আসে। 1 2 3 4 5 6 10 লক্ষ ডিভাইডেড বাই 1.81696। আচ্ছা, করলে এখানে আমার আসতেছে কত ভাইয়া? এখানে আমার আসতেছে 5,50,450 টাকা, তাই না? দেখি কত আছে? 5,50,449 টাকা। এই যে দেখো 49 টাকা। 1 টাকা একটু কম বেশি হইতে পারে দশমিকের কারণে, মনে রাখবা। 1 টাকা 2 টাকা 3 টাকা 5 টাকা 10 টাকা এগুলো আসলে একটু দশমিকের কারণে একটু এদিক সেদিক হইতে পারে। হ্যাঁ, এই জিনিসটা দেখবা তোমার হিসাবে দেখা যাবে, কারো হিসাবে এটা 48 টাকা আসতে পারে, কারো ক্যালকুলেটারে হিসাব করার পরে 51 টাকাও আসতে পারে, তো একটু এদিক সেদিক কিন্তু হইতে পারে। আচ্ছা, এরপর আমরা চলে যাব বার্ষিক সুদের হার। বার্ষিক সুদের হার কত টাকা? 5% হলে 1 বছর পরের 1000 টাকার বর্তমান মূল্য কত? 5% হলে 1000 টাকার মানে ভবিষ্যতের 1000 টাকার বর্তমান মূল্য কত? আমিও জানি না ভবিষ্যৎ বর্তমান মূল্যের কত, আমি জাস্ট খালি সূত্রটা জানি, তাই না? FV = 1 + I টু দি পাওয়ার n। ওকে, FV = কত? 1000। সূত্রের 1 I = 0.05, n হচ্ছে 1 বছর। আচ্ছা, এরপর আমরা দেখি 1 2 3 1000, তারপরে হচ্ছে 1 যোগ 0.05 পাওয়ার 1 দেওয়া যে কথা, না দেওয়া একই কথা। ভাগ করে দিব 1.05 দিয়ে, তাহলে হচ্ছে 1000 ভাগ 1.05 ভাগ করে দিলে এখানে আসে হচ্ছে 952 টাকা। তাহলে 952 কই আছে ভাইয়া? 952। আচ্ছা, এই যে দেখো 952 ভাইয়া, 952। তাহলে আমাদের 79 নাম্বার প্রশ্নের উত্তর কত? উত্তর হচ্ছে 1। চলে যাব প্রশ্ন নাম্বার 80। 80 নাম্বার প্রশ্নটা কত আমি দেখি। 80 নাম্বার প্রশ্ন আমাদেরকে বলেছে, 80 নাম্বার প্রশ্ন আমাদেরকে বলেছে যে 10 বছর পর 10 টাকা, আচ্ছা 10 বছর পরের 10 টাকার 10% মুনাফায় বর্তমান মূল্য কত হবে? আচ্ছা, দেখো কি বলছে ভাই, আমরা এখানে কি করব? একটা প্রেজেন্ট ভ্যালু বের করব। সূত্র হচ্ছে FV = 1 + I ডিভাইড বাই n। ওকে, FV কত আছে ভাইয়া? FV আছে হচ্ছে 10 টাকা। সূত্রের 1 0.10 কয় বছর বলছে? 10 বছর। আচ্ছা, আবার এই পাশে যাই 10, এটাকে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আমার আসবে হচ্ছে এইটুকুকে আসবে হচ্ছে 1.10 টু দি পাওয়ার 10 করলে এখানে আসে হচ্ছে আমার 2.59374। ওকে, তাহলে 10 ডিভাইডেড বাই 2.59374 করলে ভাই এখানে কত আসে? আসে হচ্ছে 3.8554343। তাহলে কত আসে ভাই দেখো তো?
3 আচ্ছা 3 দিয়ে তো একটাই আছে, তাহলে এটাই হচ্ছে কি উত্তর। ভাই কাছাকাছি উত্তর যেটা আছে ওটা নিয়ে নিব, হ্যাঁ কাছাকাছি উত্তর যেটা আছে এটা নিয়ে নিব। তাহলে উত্তর কত? 3.6 3.86। ওকে, এইটুকু গেল আমাদের 81 নম্বর প্রশ্নটা। এরপরে আমরা চলে যাব প্রশ্ন নাম্বার 81। 81 নম্বর প্রশ্নে কি বলা আছে আমরা একটু দেখি। এই প্রশ্ন নাম্বার 81-তে কি বলা আছে? ওকে, প্রশ্ন নাম্বার 81-তে আমাকে বলছে যে অর্থের চক্রবৃদ্ধি হলে কোন মূল্য কমে যায়? অর্থের চক্রবৃদ্ধি হলে, খেয়াল করো, আমার টাকার যদি চক্রবৃদ্ধি হয়, ভাইয়া 81 নম্বর প্রশ্নটা, আমার অর্থের যদি চক্রবৃদ্ধি হয় তাহলে আমার কোন মূল্যটা কমে যাবে? বর্তমান মূল্য, ভবিষ্যৎ মূল্য, প্রকৃত সুদের হার নাকি সরল সুদের হার? আমার অর্থের যদি চক্রবৃদ্ধি হয় তাহলে আমার কোন মূল্যটা কমে যায়, এটা আমাদের কাছে জানতে চাইছে, তাই না? আচ্ছা, তাহলে উত্তর কি হবে ভাইয়া? উত্তর হবে হচ্ছে বর্তমান মূল্য। কারণ আমার অর্থের মূল্যের উপর যখন চক্রবৃদ্ধি হয় তখন ভবিষ্যৎ মূল্যটা কিন্তু বাড়তে থাকে। ভবিষ্যৎ মূল্য যত বেশি বাড়বে বর্তমান মূল্যটা তত বেশি কমে যাবে। এরপর চলে আসবো 82 নম্বর প্রশ্নে, সুদের হার 10% হলে 5 বছর পরের 100 টাকার বর্তমান মূল্য কত, তাই না? তাইলে আমরা এখানে বের করব হচ্ছে পিভি। পিভি সমান সমান সূত্র হচ্ছে এফভি ডিভাইডেড বাই 1 প্লাস আই টু দি পাওয়ার এন, তাই না? সূত্র হচ্ছে এইটা। ভাইয়া এফভি কত? 100 টাকা, সূত্রের 1 যোগ আই কত? 0.10, কয় বছর? 5 বছর। ওকে, উপরে 100, নিচে কি হবে ভাইয়া? নিচে হবে 1 যোগ 0.10 ভাগ টু দি পাওয়ার 5 করলে কত আসে ভাইয়া? আসে হচ্ছে 1.6105। ওকে, তাহলে 100 ডিভাইডেড বাই 1.6105 ক্যালকুলেশন করি, তাহলে কত আসে ভাইয়া? আসে হচ্ছে এখানে 62.092 টাকা, 092 টাকা। তাহলে কই গেল ভাইয়া? 62 দিয়ে একটাই উত্তর আছে, তাহলে উত্তর হচ্ছে ক। উত্তর হচ্ছে কি? ক। বাট্টাকরণের মাধ্যমে আমরা কোনটি নির্ণয় করতে পারি? আমরা বাট্টাকরণের মাধ্যমে ভবিষ্যৎ মূল্য থেকে অর্থের বর্তমান মূল্য নির্ণয় করতে পারি। বাট্টাকরণের মাধ্যমে আমরা ভবিষ্যৎ মূল্য থেকে অর্থের বর্তমান মূল্য নির্ণয় করতে পারি, তাই না? আচ্ছা, এরপর আমরা চলে যাব প্রশ্ন নাম্বার 84। 84 নাম্বার প্রশ্নে কি বলা আছে আমরা একটু দেখি। বলা আছে বাট্টাকরণ প্রক্রিয়া বলতে কি বোঝায়? 84 নাম্বার প্রশ্ন, বাট্টাকরণ প্রক্রিয়া বলতে কি বোঝায়? অর্থের বর্তমান মূল্য নির্ণয়ের প্রক্রিয়া, তারপর হচ্ছে সুদ আসল দ্বারা ভাগের প্রক্রিয়া, আর একটা অপশনে কি আছে? বাট্টাকরণ মানে বাট্টা পরিমাণ নির্ধারণ প্রক্রিয়া, তাই না? তাহলে ভাই আমরা এই যে বাট্টাকরণ প্রক্রিয়া বলতে অর্থের ভবিষ্যৎ মূল্য থেকে অর্থের বর্তমান মূল্য নির্ণয় করার প্রক্রিয়াকে বুঝি। সুদ আসলকে সুদের হার দ্বারা ভাগ করার প্রক্রিয়াকে বুঝি। অর্থাৎ 2 ও 3 কই আছে ভাইয়া? গ নাম্বারে। তাহলে আমাদের প্রশ্নের উত্তর হচ্ছে গ। চলে যাব আমরা প্রশ্ন নাম্বার 85 এবং 86। 85 এবং 86 জন্য একটা উদ্দীপক পড়তে হবে। কি বলা আছে আমরা একটু দেখি। বলা আছে জনাব সানি 3 বছর পর 2 লক্ষ টাকা পাওয়ার আশায় 10% সুদে ব্যাংকে টাকা জমা রাখেন। ব্যাংকে টাকা জমা রাখেন। এক আত্মীয় প্রস্তাব দিলে ওই টাকা তার ব্যাংকে জমা রাখলে 8 বছরে টাকা দ্বিগুণ হবে। 8 বছরে যদি টাকা দ্বিগুণ হয় তাহলে এখানে কত হবে? 72 ডিভাইডেড বাই 8, তাহলে হচ্ছে এখানে 9% সুদ। কয় পার্সেন্ট সুদ? 9% সুদ। জনাব সানি তিনি যদি কি করেন? ব্যাংকে টাকা জমা রাখেন তাহলে সে সুদ পাবে 10%, কিন্তু আত্মীয়র পরামর্শে সে যদি কি করে? সে যদি হচ্ছে ওই মানে আত্মীয়র পরামর্শে ব্যাংকে টাকা জমা রাখলে সে সুদ পাবে 9%। আমাকে প্রশ্নে বলেছেন, তিনি সিদ্ধান্ত নিয়ে নিছেন জনাব সানি 3 বছর পর 2 লক্ষ টাকা পাওয়ার আশায় 2 লক্ষ টাকা পাওয়ার আশায়, খেয়াল করো, 2 লক্ষ টাকা পাওয়ার আশায় ব্যাংকে টাকা জমা রাখেন। ব্যাংকে টাকা জমা রাখেন তার মানে তিনি ব্যাংকে টাকা জমা রেখে দিছে, সিদ্ধান্ত তিনি নিয়ে ফেলছে, তাই না? আচ্ছা, জনাব সানির বর্তমান মূল্য কত? বের করি আমরা বর্তমান মূল্য। পিবি সমান সমান এফবি ডিভাইডেড বাই 1 প্লাস আই টু দি পাওয়ার এন। ওকে, এফবি সমান সমান কত ভাইয়া? ভবিষ্যৎ মূল্য হচ্ছে
1 2 3 4 5 2 লক্ষ টাকা সূত্রের 1 যোগ আই মানে হচ্ছে রেট অফ ইন্টারেস্ট 0.10, এন মানে হচ্ছে 3 বছর। ওকে, এরপর আমরা আসি 1 2 3 4 5 নিচে কি হবে ভাইয়া 1 যোগ 0.10 ডিভাইড বাই 3, তাহলে যা কত আসে ভাইয়া আসে হচ্ছে 1.331। তারপরে 1 2 3 4 5 2 লক্ষ ডিভাইডেড বাই 1.331 করলে ভাইয়া কত আসে এখানে এখানে আসে হচ্ছে 150,262 দেখো তো ভাই মিলে কোনটা এই যে দেখো 1,50,263 টাকা 1,50,263 টাকা। ওকে জনাব সানির সে যেহেতু ব্যাংকে বিনিয়োগ করে ফেলছে তাহলে আত্মীয়র কথা মতো টাকাটা রাখতে পারে নাই। আত্মীয়র কথা মতো টাকা রাখলে সে 9% সুদ পাইতো, যেটা স্যার এখন বাদ দিয়ে দিতে হয়েছে, তাহলে তার সুযোগ ব্যয় হচ্ছে 9%। তার বিনিয়োগ সিদ্ধান্তটা সঠিক ছিল, আত্মীয়র পরামর্শ গ্রহণ করলে সে 1% সুদ কম পাইতো, তাহলে আত্মীয়র পরামর্শটা গ্রহণ করা তখন যাইতো না। তাহলে উত্তর কই 86-র উত্তর হচ্ছে 1 ও 2। 1 ও 2 কই আছে ভাইয়া 86-র ক নম্বরে, তাহলে উত্তর হচ্ছে ক। চলে যাব প্রশ্ন নাম্বার 87-তে। 87 নাম্বার প্রশ্নে বলা আছে 10% সুদের হারে 2 বছর পরে 25,410 টাকার বর্তমান মূল্য কত? সোজা কথা সূত্র প্রয়োগ করতে হবে, পিভি সমান এফবি ডিভাইডেড বাই 1 প্লাস আই টু দি পাওয়ার এন। এফবি সমান কত? এফবি সমান 25,410 টাকা সূত্রের 1 যোগ সুদের হার কত 0.102 বছর। আচ্ছা উপরে কত যাবে ভাইয়া? উপরে হচ্ছে 25,410 টাকা, নিচে হচ্ছে আমাদের 1 যোগ 0.10 ইন্টু 2 ডিভাইড বাই 2, তাহলে আসে কত এখানে 1.21। তাহলে দেখো 25,410 ডিভাইডেড বাই 1.21 করলে ভাই কত আসে 21,000। ভাই আসে কত 21,000 টাকা। তাহলে 87-র উত্তর কত? 87-র উত্তর হচ্ছে 21,000। ভাইয়া তুমি সূত্র পারলে অঙ্ক পারবা, সূত্র না পারলে অঙ্ক পারবা না। হ্যাঁ, এরপরেরটাই আমরা যাব। এরপরে দেখো ভাইয়া কি বলা আছে 88 এবং 89 এর জন্য একটা উদ্দীপক পড়তে বলতেছে আমাদেরকে। উদ্দীপকটা আমরা দেখব। উদ্দীপকে বলেছে যে অমল ও সুমন দুই বন্ধু। অমল তার বন্ধু সুমনের কাছে 100 টাকা ধার নিয়েছে, তা 5 বছর পরে পরিশোধ করার প্রতিশ্রুতি দিয়েছেন, সুদের হার 10%। 5 বছর পরের 100 টাকার বর্তমান মূল্য কত? কি বলেছে? আমল বন্ধুর কাছ থেকে 100 টাকা ধার নিয়েছে এবং 5 বছর পরে পরিশোধ করার প্রতিশ্রুতি নিয়েছে, তাই না? তাহলে 5 বছর পরের 100 টাকার বর্তমান মূল্য। ওকে ফাইন, আমি জাস্ট বর্তমান মূল্যটা বের করি। পিভি সমান এফবি ডিভাইড বাই 1 প্লাস আই টু দি পাওয়ার এন। সূত্রে মান বসাই। এফবি আছে হচ্ছে 100 টাকা, এই এফবি আছে কত 100 টাকা। সূত্রের 1 সুদের হার কত পার্সেন্ট বলছে? সুদের হার 0.10। কয় বছর বলছে? 5 বছর। ওকে, তাহলে 100 যোগ 0.10 টু দি পাওয়ার 5, তাহলে আসে কত ভাইয়া এখানে 1.605151। তাহলে 1000 টাকা ডিভাইডেড বাই 1.610551 করলে ভাইয়া কত আসে ভাইয়া? এখানে আসে হচ্ছে 62.92। 62.92 আছে, তাহলে আমরা এটা নিয়ে নিব। তাহলে উত্তর হচ্ছে কি গ। উত্তর কি ভাইয়া? উত্তর হচ্ছে গ। দেখো দশমিক সহ যতগুলো সংখ্যা আছে একটার সাথেও কিন্তু আমাদের উত্তর পরিপূর্ণভাবে মিলে না। তার কারণ ক্যালকুলেটরের ইয়ার কারণে, ওই দশমিকের কারণে দেখা যায় আমি দশমিকের উপরে কোনোটাতে 4 সংখ্যা নিচ্ছি, কোনোটায় 5 সংখ্যা নিচ্ছি, বইতে আবার কোনো সময় ওরা পুরো সংখ্যা নিয়ে নিচ্ছে, এটার কারণে একটু এদিক সেদিক হয়। এটা নিয়ে মাথা ঘামানোর খুব একটা দরকার নেই। উক্ত লেনদেনের ফলে সুমনের কত টাকা ক্ষতি হবে? উক্ত লেনদেনের ফলে সুমনের কত টাকা ক্ষতি হবে? ভাইয়া প্রশ্ন নাম্বার কত? 89 প্রশ্নে কি বলছে? উক্ত লেনদেনের ফলে জনাব সুমনের কত টাকা ক্ষতি হবে? 100 টাকা
100 টাকা থেকে বাদ দিয়ে দিব আমরা 62 টাকা, তাহলে থাকবে কত 38 টাকা। তাহলে ক্ষতি হবে কত 38 টাকা। এই ক্ষতি হবে কত, ক্ষতি হবে হচ্ছে 38 টাকা। চলে যাব প্রশ্ন নাম্বার 90 নম্বর প্রশ্ন কি বলেছে, বলেছে ভবিষ্যৎ মূল্যকে বর্তমান মূল্যে রূপান্তর করার ক্ষেত্রে এম এর মান যত বেশি হবে বর্তমান মূল্য তত কম হবে। খেয়াল করে দেখো, ভবিষ্যৎ মূল্যকে বর্তমান মূল্যে রূপান্তরের ক্ষেত্রে, আচ্ছা তাহলে 90 উত্তর কি হবে, 90 উত্তর হচ্ছে কম হবে, তাই না? আচ্ছা, এরপরে আমরা তাহলে চলে যাব হচ্ছে প্রশ্ন নাম্বার 91 নম্বর প্রশ্নটায় আমরা যাই। কোথায়, হ্যাঁ 91 নম্বর প্রশ্ন। দেখো 91 নম্বর প্রশ্নে কি বলা আছে, বলা আছে সুদের হার 8%। ভাইয়া সুদের হার 8% হলে এক বছর পরের 108 টাকার বর্তমান মূল্য কত, 100 টাকা। কত টাকা, 100 টাকা। এটা মানে তুমি প্রশ্ন না দেখ মানে অঙ্ক না করেও করতে পারবা। আমি এরপরে তোমাদেরকে নিয়মটা দেখায় দিই। আমাকে কি বলছে, বর্তমান মূল্য বের করতে পিভি সমান সমান এফভি ডিভাইডেড বাই 1 প্লাস আই টু দি পাওয়ার এন। সূত্রের মধ্যে মান বসাবো, ভবিষ্যৎ মূল্য 108 টাকা, সূত্রের 1, সুদের হার কত পার্সেন্ট, এই যে সুদের হার কত পার্সেন্ট বলছে, সুদের হার বলছে 8%, তাহলে 0.08, এন মানে কত বছর, 1 বছর। ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে দেখবা আসবে কত, 100 টাকা। তাহলে আমাদের এটার উত্তর কত, উত্তর হচ্ছে 100 টাকা, তাই না? তাহলে দেখো ভাইয়া, আমরা কিন্তু খুবই চমৎকারভাবে অনেক লম্বা সময় নিয়ে আমরা টাইপ 3 সবগুলো প্রশ্ন আমরা আলোচনা করলাম। ইনশাল্লাহ আমরা আগামী পর্বে আলোচনা করব আমাদের টাইপ 4 ভবিষ্যৎ মূল্য নির্ণয় ও বর্তমান মূল্য নির্ণয়ের যে পদ্ধতি রয়েছে সেই পদ্ধতিগুলো নিয়ে। তো তোমাদের সবাইকে শুভকামনা জানিয়ে আমি আমার আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আমার জন্য বেশি বেশি করে দোয়া করবা। আসসালামু আলাইকুম।